আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়ার বিলাস চ্যানেল থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি দুই রকমের ভাজি বানাবো। এর জন্য আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ কাপের মতন হবে। পেঁয়াজটা অলমোস্ট প্রায় সমানই। কাঁচামরিচটা যার যার ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আর পেঁয়াজটা অত বেশি দরকার নেই, হাফ কাপের মতন দিলেই হয়, কম দিলেও হয়। তো আমি এখানে কিছু গ্রিন অনিয়ন বা পেঁয়াজ পাতা এগুলিও কেটে রাখছি। আমি ভাজিটা করব হলো দুইটা ভাজি একই জিনিস দিয়ে করব। চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আমি পিষনিতে ভালো করে একটু পিষে নিব। যাদের পাটা পুতা থাকবে পাটা পুতাতে আমি এখানে নিচে রেখে দেখাচ্ছি, হাতের উপরে ভালো হয় না। তো এই তো এটা তো গ্রিন অনিয়ন, এটা একটু সরা রাখি। এই হলো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি এরকম ছোটো করে কেটে নিলেও আমি দেখি কি আমার ঘরে তো চিংড়ি মাছটা বেশি খায় না কেউ, বেশি কেউ খাই না, শুধু আমি খাই। এর জন্য আমি ব্লেন্ড করে নিলে দেখা যায় যে বেশি মিহিন হয়ে যায়। আবার এই কেটে দিলেও, আস্ত দিলে তো খাবেই না, কেটে দিলেও দেখা যাবে বেছে বেছে ফেলে দিবে। এর জন্য আমি আজকে এইটা করে নিলাম। মানে খাবি না, কীভাবে খাওয়াইতে হয় এই আর কি। তো এইভাবে আমি চিংড়ি মাছগুলিকে সবগুলিকে একটু পিষে নেব। আর যাদের পাটা থাকে, পিষনি না থাকলে পাটা দিয়ে করে নিতে পারেন। আর ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে করে বা চপারে করে নিলে ভালো হয়। চপারে করলে এরকম আদা বাটা হবে, ব্লেন্ডারে করলে একটু কম ব্লেন্ড করার চেষ্টা করবেন। এই তো এটাকে করবো এইভাবে। চাইনিজ দোকানে এভাবে বক্সও পাওয়া যায়, আবার ইসেও পাওয়া যায়, এই কী বলে এমনিতেও পাওয়া যায়, কেনেও পাওয়া যায়। বাস্তব জীবন অনেক খাইলাম, এখন একটু দেখি রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। খুলতেই পারি না আমি। এরকম আমি আজকে বক্সের মধ্যে নিয়ে আসছি। এটা পিকল করা বাঁশকরল। তো এই বাঁশকরলটাকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব একটা, আর একটা হলো আমি এই জালি কদু বা চাল কুমড়া যেটা বলেন, এটা চাইনিজ চাল কুমড়া। আমাদের দেশের মতন, আমাদের দেশের যেমন গোল গোল হয়, এটা একটু লম্বা টাইপের, এই টাইপের হয়। এটা হলো চাল কুমড়াই। তো এটাকেও আমি ভাজি করব। আলু ভাজি যেভাবে কাটো ওইভাবে আমি মিহিন করে কেটে নেব। দুইটাই আমি মিহিন করে ওইভাবে কেটে নেব, তারপর আমরা ভাজিটাতে আসবো। এই তো আমরা কাটাকাটিগুলি ঠিক করে নিছি, শেষ করে নিছি সব। এইভাবে চাল কুমড়াটা এইভাবে ভাজির মতো করে কেটে নিছি, আর বাঁশটাও আমরা এইভাবে ভাজির মতো করে কেটে নিছি। তো এখন আমরা দুইটা চুলাই একসাথে ধরাই দেব। দুই চুলাতে আমি একসাথে রান্না করব। এটাতে ওই পাশের চুলাটাতে জাল কম হচ্ছে, তো এর জন্য আমি এই পাশের চুলাটাতে দুইটা একসাথে দিয়ে দিলাম। চুলার জাল আমি বাড়াই দিলাম। লাইভে গেলাম না, যে লেট হয়ে যায় রান্না দেখাইতে দেখাইতে, অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তেল আমি খুবই কম দিলাম, 1/4 কাপ বা 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 3 টেবিল চামচে 1/4 কাপ হয়। তো আমি এই পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমরা পেঁয়াজটা কষানো হইতে থাক, কষানো না ভাজা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হইতে থাক।
এইভাবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো ভাজি করা যায়, কোনো সমস্যা নাই। শাকের বলেন, বলেন, আমরা যে সমস্ত চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে করতে পারি সব রকমেরই করা যায়। আমি এখানে চিংড়ি মাছটা পেস্ট করে নেব। এই কৃষ্ণ যাদের বাসায় আছে তারা কিন্তু জানেন যে এটা দিয়ে কাজ করতে কত সুবিধা। পাতা, আমার কিন্তু পাতাও আছে, আমি যখন আসছিলাম তখন পাতাও নিয়ে আসছিলাম। আর এই কৃষ্ণটা পরে আমি আনাইছি দেশ থেকে। এইখানে মাটির জিনিসপত্র অনেক পাওয়া যায়, কিন্তু কৃষ্ণটা এখন দেখি নাই। মাটির হাঁড়ি পাতিল মোটামুটি একটু পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি আর কি। এইটা তারপরে দেশে থেকে আনতে গেলে ভেঙে যায়, তারপরে আবার নিজে গেলে এত আনা যায় একটু, অন্যকে আবার রিকোয়েস্ট করে আনাটা আরেকটা বিরক্তিকর ব্যাপার। এই আর কি। আর যাদের হাতের ব্যথার সমস্যা নাই তারা খুব ইজি এটা করতে পারেন। এতে হয়েছে আমার কাউন্টার টপটা একটু উঁচা, যেহেতু আমি খাটো মানুষ সেহেতু আমার জন্য একটু কাউন্টার টপটা উঁচা হয়ে গেছে, তাই কোনো কিছু করতে গেলে আমার হাতে একটু বেশি লাগে। কাউন্টার টপটা আরেকটু নিচা হলে, এটা যেমন আমার কোমরের উপরে আছে, কোমরের থেকে নিচে যদি আপনার বাড়ির কাউন্টার টপ দেন তাহলে আপনার রুটিবেলা বলেন, কাটাকাটি বলেন, বাটাবাটি বলেন ইজি হয়। যখন মিস্ত্রিরা এগুলি বানায় তখন নিজেরা দাঁড়ায় থেকে মাপ দিয়ে এগুলি বানায় নিতে হয়। কেননা মিস্ত্রিরা অনেক সময় তার নিজের মাপের দেয়। যে মিস্ত্রিটা কাজ করবে সে যদি লম্বা হয় তাহলে তার কোমরের মাপ দিয়ে দিবে। এখন 6 ফিট একটা মানুষের কোমরের মাপ আর 5 ফিট একটা মানুষের কোমরের মাপটা এক হবে না। হ্যাঁ, যার যার বাড়ির কাজ তার ওয়াইফদের মাপ দিয়েই করাবেন। অনেক বাড়ির পুরুষ লোক আছে এগুলো কোনো কেয়ারই করে না, মিস্ত্রিদের কাছে দিয়ে দেয়। মাতব্বরি করে মিস্ত্রিরা যা বানায় তাতেই, মানে নিজে তো কিছু বুঝেই না, আর ওই বোর কথাও শুনবে না, বোর যে কোনটা উপকার হবে কোনটা ভালো হবে সেটাও চিন্তা করে না। মিস্ত্রিরা যেভাবে বানায় দেয় ওইভাবে, নিজে তো কাজ করলে আর কোনো সমস্যা নাই, কিন্তু যেই মহিলা কাজ করে সেই মহিলা না বুঝে কেমন লাগে। তো এইখানে আমাদের পেঁয়াজটাও ভাজা হইতেছে। পেঁয়াজটা আমি আরেকটু লাল করে ভেজে নেব। আমরা যেহেতু গুঁড়া মশলা দেবো আমরা একটু পানি আগে দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। পানি রেডি করতে করতে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছে আর কি। তো আমরা এখানে সব কিছু বেশি মশলা দেবো না, হাফ চামচ করে দেবো। কেউ মশলা অ্যাভয়েড করতে চাইলে মশলা অ্যাভয়েড করতে পারেন, হাফ চামচেরও কম। মশলা আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, যেহেতু আমি চিংড়ি মাছটা দিতেছি সে একটু মশলা আর কি দিলাম, হাফ চামচেরও কম। এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আরও কম, 1/4 চামচ, চা চামচের 4 ভাগের 1 ভাগ। একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিব লবণ, আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ, আর এটার মধ্যে 1.5 চা চামচ, যেহেতু চাল কুমড়াটা একটু বেশি। তো মশলাটাকে আমরা এখন একটু কষাই নেব, পানিটা শুকায় যাবে, মশলাটা একটু কষে যাবে, তারপরে আমি বাকি জিনিসগুলি দেব।
তো আমাদের এই যে মশলাটা একেবারে কষা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, দুইটাতেই। তো আমি এখন যেহেতু চাল কুমড়াটা একটু বেশি, চাল কুমড়ার মধ্যে একটু বেশি দিয়ে দিলাম। আর এটা যেহেতু বাঁশটা যেহেতু একটু কম, তাই বাঁশের মধ্যে একটু কমটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব, বেশি সময় না, লাগবে না। মশলার সাথে যেন সবগুলো একটু মিশে যায়, ওইভাবে আমি একটু 2-1 মিনিট একটু মিশিয়ে নেব। দেখেন অলরেডি কিন্তু এই যে চিংড়ি মাছের কালারও চেঞ্জ হয়ে গেছে। এটা বেশিক্ষণ সময় লাগে না, 2-1 মিনিট একটু মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হয়। রান্না আমাদের সবজিটা সেদ্ধ হবে, ওই সাথে রান্না এটা হয়ে যাবে। এই 2-1 মিনিট না দিলেও হয়, দিলে একসাথে দিয়ে দিলেও হয়, কোনো সমস্যা নেই। জাস্ট মশলাটার সাথে যেন মাছের যে ফ্লেভারটা সেটা যেন মিশে যায়, এর জন্য আমি একটু দিয়ে নিলাম। এখন আমি ভেজিটেবলটা দিয়ে দেবো। তো রান্না করতে করতে আমরা একটু কথা বলি, জ্ঞানের কথা। যদিও আমি অনেক জ্ঞানের কথা জানি না, আর রান্নার রেসিপিও আমি অত ভালো রাঁধুনি না যে রান্নার রেসিপি দেবো, ওরকম বড় শেফ না। জাস্ট নিজে যা রান্না করি তাই একটু শেয়ার করি আপনাদের সাথে, যে এইভাবে একটু আইডিয়া নিতে পারেন, এইভাবে একটু করতে পারেন, এই যা, এর বেশি কিছু না। তো আমরা পেঁয়াজ পাতাটাও এই মুহূর্তেই দিয়ে দেবো, চাইলে আর একটু পরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখনই দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এখান থেকে এগুলি সরাই ফেলবো এর জন্য। জ্ঞানের কথা যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমরা অবশ্যই মেয়ে বিয়ে দিতে গেলে দেখি টাকা পয়সা আছে কিনা, ছেলের চাকরি ভালো চাকরি করে কিনা, সেইগুলি দেখি। এগুলি দেখার চাইতে জরুরি বেশি ছেলে দিনদার কিনা, নামাজি কিনা। আর 2 নম্বরে দেখতে হবে কোনো বাড়ির মেয়ে বিয়ে দিতে গেলে বা কোনো মানুষের সম্পর্কে আপনি যদি কোনো ধারণা নিতে যান, তাহলে ওই বাড়ির কাজের মহিলা, কাজের মানুষ আর বাড়ির ড্রাইভার, এদের কাছ থেকে আপনারা ইনফরমেশন নেবেন। মেয়ে বিয়ে দেন, ছেলে বিয়ে দেন, যাই করেন, ড্রাইভারদের কাছ থেকে যদি আপনি ইনফরমেশন নেন, ওই বাড়ির ছেলে মেয়ে বা ওই বাড়ির ভদ্রলোক ভদ্রমহিলা, এদের চরিত্র কেমন, এরা মানুষ হিসেবে কেমন, এদের অরিজিনাল রূপটা যেন হলো কাজের মানুষেরা, কাজের মানুষ বাড়ির ড্রাইভার। আর ছেলেদের ক্ষেত্রে যেটা জানে, বাড়ির আশেপাশে যদি দোকানপাট থাকে তাহলে ওই দোকানদাররা বলতে পারবে যে এরা কখন বাসায় আসলো, কখন বাসা থেকে বের হইলো, বা এই জাতীয় কিছু, বা বাড়ির সামনে দাঁড়ায় এই যে সিগারেট টিগারেট খায় কিনা, আড্ডা টাড্ডা মারে কিনা, এইগুলি। তো এগুলি অবশ্যই জেনে তারপরে একটা মেয়ে বিয়ে দেওয়া দরকার বা একটা ছেলে বিয়ে করানো উচিত মনে করি। আর কোনো মানুষ সম্পর্কে আপনি যদি ধারণা নিতে যান, বিশেষ করে মহিলাদের, পুরুষের ক্ষেত্রে এটা কম হয়, শ্বশুররা বউদের হার্ড টাইম খুব কম দেয়, শাশুড়িরাই বেশি দেয়। তো কোনো মানুষ সম্পর্কে যদি আপনি ধারণা নিতে যান, তাহলে তার ছেলের বউর কাছে জিজ্ঞেস করবেন সে মহিলা কেমন। ছেলের বউর কাছে যদি কোনো মহিলা ভালো হয়, সে মনে করবেন যে কিয়ামতের ময়দানে বিচারও তার সহজ হয়ে যাবে। মানে সে অলওয়েজ ভালো, সে ভালো, মোট কথা। যাকে মানুষ ভালো বলবে তাকে আল্লাহ ভালো বলে, তার বিচার ইনশাল্লাহ এমনিতেই সহজ হয়ে যায়। কেননা কোনো মহিলার আসল রূপ তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না, বলতে পারবে তার ছেলের বউ। কেননা শাশুড়িদের আসল রূপ শুধু ছেলের বউরাই জানে, ছেলের বউরাই দেখে, তাদের আসল রূপটা শুধু ছেলের বউদেরই দেখায়।
ছেলে মেয়ের সামনে, প্রতিটা ছেলে মেয়ের কাছে তার মা বাবা হয়েছে ফেরেশতা। এটা স্বাভাবিক। আমি আমার ছেলে মেয়েদের যেভাবে একটা জিনিস রেখে খাওয়াবো, আমি অন্য কাউকে না দিলেও আমি দেখা যাবে যে আমার বাচ্চাদের জন্য আমি এটা রেখে খাওয়াইতেছি। মোস্ট অফ দ্য কথা বলতেছি, 99% মানুষের স্বভাব এরকম যে কোনো কিছু ভালো একটা জিনিস, আমার ছেলে কি খায়, আমার ছেলে কি পছন্দ করে, আমার মেয়ে কি পছন্দ করে। অনেক মহিলারা আছে হাজব্যান্ডেরটা কেয়ার করে না, হাজব্যান্ডকে ওইভাবে করে না যে ভালো একটা জিনিস হাজব্যান্ডের জন্য রেখে দিলাম, এটা করে না। রাখেগুলো ছেলে মেয়েদের জন্য। মা এটা একটা তার দুর্বলতা, এই দুর্বলতার কারণেই তার যত ভালো গুণ, ভালো ব্যবহার, ভালো স্বভাব সব কিছু বরাদ্দ থাকে তার বাচ্চাদের জন্য। অতএব কখনোই কোনো সন্তানের কাছে তার মায়ের সার্টিফিকেট আপনি পাবেন না যে সব সন্তানের কাছে তার মা পৃথিবীর শ্রেষ্ঠ, তার মায়ের মতন ভালো কোনো মা নাই। কারণ হয়েছে সন্তানরা কখনো তার খারাপ চরিত্রটাই দেখে না, নেগেটিভ যে একটা সাইড আছে সেটা দেখেই না, কখনো প্রয়োজনই হয় না। এমনি মারা মারবে, বাবারা মারে, শাসন করে, সেটা অন্য জিনিস। দুষ্টামি করলে, কথা না শুনলে সেটা করে, সেটা অন্য জিনিস। কিন্তু তারপরও যে তাদের যে একটা ব্ল্যাক একটা সাইড থাকে, একেবারে অন্ধকার একটা সাইড থাকে, সেটা শুধু ছেলের বউরাই জানে, ছেলের বউরাই ভুক্তভোগী যে আসলেই তার চরিত্রটা কেমন। কোনো শাশুড়ি যদি, শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি তার ছেলের বউ যদি বলে হ্যাঁ এই মানুষটা খুব ভালো, তার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি ফেলায়, তাহলে মনে করবেন সে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মতন মানুষ, আল্লাহর কাছ থেকে সে পার পায়ে যাওয়ার মতন মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে যা বলে। আর যদি মানে 99% মানুষের চরিত্র সে, আমি আজকে মা হিসেবে যতটা ভালো, আমি আমার ছেলের বউর সাথে ততটা ভালো হব কি না আমি জানি না, কিন্তু হয় না। 99% মানুষই হয় না। হাজারে একটা পাবেন যে নাকি ছেলের বউর সাথে তার সন্তানের চাইতে বেশি ভালো, বা সন্তানের চাইতে বেশি ভালো হওয়ার দরকার নাই তো, বাবা সন্তানের মতোই কর, মানে সন্তানের চাইতে একটু কম কর, কিন্তু তোর ওই ডাইনি রূপটা না দেখাইলেই হয়। এরকম একটা অবস্থা। তো আমরা সবসময়ই চেষ্টা করবো আমাদের ছেলে মেয়ে সবারই, তো আমাদের মায়েদের ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের বিয়ে শাদী দিছে, এখন আমাদের পালা শুরু, আমাদের যুগ শুরু, আমাদের ছেলে মেয়েদের বড় হইতেছে, এরা বিয়ে দিব। তো ওই সময় আমরা যেন এই জিনিসগুলি মনে রাখি যে ছেলে বিয়ে করাইতে গেলে অবশ্যই কাজের মানুষ, ড্রাইভার, এদের কাছ থেকে জেনে নিব যে এই বাড়ির মানুষগুলি কেমন, এই বাড়ির মানুষের চরিত্র কেমন। আর যদি ছেলের বউ থাকে তাহলে ছেলের বউদের কাছ থেকে গোপনে জেনে নেওয়া উচিত যে উনি শাশুড়ি হিসেবে কেমন। এই 2-3টা জিনিস যদি আমরা অলওয়েজ মনে রাখতে পারি, তাহলে বা মনে রেখে মেনটেন করে যদি আমরা ছেলে মেয়ে বিয়ে দিই, তাহলে ইনশাল্লাহ মনে হয় যে একটু ভালোই থাকবে। তো আমাদের চাল কুমড়া কিন্তু আমি ছিলে ধুয়ে তারপরে কাটছি, হ্যাঁ, কেটে তারপরে ধুই নাই, তারপরে দেখেন কতটা পানি উঠে গেছে। হ্যাঁ, এটার মধ্যে আর পানি দেওয়ার দরকার নেই, এটা আমরা একটু জাল মিডিয়াম হিটে রেখে একটু ঢেকে রেখে ভাজি করলেই এটা সুন্দর একটা ভাজি হয়ে যাবে। আর বাঁশকরলটা কিন্তু এমনিতেই বাঁশটা একটু শক্ত থাকে, তার মধ্যে বাঁশকরলটা তো পানিতে ভিজানো ছিল, তো পানিটা ফেলে দিয়ে আমি যে কাটার সময় তো পানি টানি সব পড়ে গেছে, আমি এটা কাটার পরে ভালো করে একটু ধুয়েও নিছি। বাঁশের একটা বাঁশের স্মেল আছে, সেটা আপনি যদি বাঁশ বাগানে যান সেই স্মেলটা আপনি পাবেন। বাঁশের একটা সোদা গন্ধ আছে, মাটির গন্ধ। হ্যাঁ, তো বাঁশটাকে আমি একটু পানি দেব, এটার মধ্যে থেকে কোনো পানি উঠে নাই যেহেতু, সেহেতু আমি একটু পানি দিয়ে এটাকে রান্না করব। তো এখন তো বাংলাদেশের একটা যে ট্রেন্ড হয়ে গেছে যে এই কী বলে আদিবাসীরা কীভাবে রান্না করে সেই রান্নাগুলি মানুষের দেখা বা সেইভাবে সেটা খাওয়া।
উপজাতিরা আদিবাসীরা যে রান্না করে সেটা বান্দরবন সেটা বা যাই বলেন উপজাতিদের এলাকায় গিয়ে সেটা দেখে বা তাদের হাতে ওই রান্নাটা খায়। তো এটা কিন্তু আপনারা ঘরে বসে আমেরিকাতে বসে বা ইউরোপ আমেরিকাতে বসে আপনারা চাইলেই চাইনিজ সুপার মার্কেট থেকে এভাবে কিনে ওই জিনিসটা খেতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো। আর যেটা বলছিলাম যে কোনো মানুষের যদি তার যে আমরা এই দুনিয়াতে মানে ছেলেরা কথায় কথায় বলে যে 4টা বিয়ে করা ফরজ বা বউরা ভালো বিহেভ না করলে 4টা বিয়ে করতে পারে। হ্যাঁ, তো এই যে টিকটকে ফেসবুকে দেখি যে বলে যে একটা বউ সামলাইতে যায় এই বিড়িটা নেয় আর 4টা বউ সামলাইতে গেলে কি হবে। হ্যাঁ, তো আমরা যদি সেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে তুলনা করি, তার মতন তো মেনটেন করে কেউ চলতে পারবে না, পারে না। যত বড় হুজুরি হোক করে না, ওভাবে করে না অনেস্টলি যেটা। কিন্তু তার মতন বিয়ে ঠিকই করার জন্য কুরকুর ঠিকই করে, কিন্তু তার মতন মেনটেন করে চলার মতন শক্তি সাধ্য কোনোটাই নাই। তো এটা একটা ব্যাপার। হাজব্যান্ডদের সাথে মহিলারা ভালো আচরণ করবে, সত্য কথা বলবে, সৎভাবে অনেস্টলি লাইফ লিড করবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। আর যেই তো বলছেই যে হাদিসেরই কথা, যেই ওয়াইফ তার হাজব্যান্ডের কাছে ভালো, মেয়েরা খুব তাড়াতাড়ি জান্নাত লাভ করতে পারবে যে সে যদি হয় তার হাজব্যান্ডের কাছে ভালো, সব দিক থেকে ভালো। আবার ঠিক তেমনই ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে তার স্ত্রীর কাছে ভালো। তো শুধু মহিলাদের ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে এটা হওয়া উচিত যে তার স্ত্রীর কাছে ভালো হইতে হবে। মা বাবার প্রতি অন্ধ ভালোবাসা তো থাকবে, ভালোবাসা থাকবে, সেটা যেন অন্ধ না হয়। মা বাবার প্রতি আমরা অন্ধ ভালোবাসা দেখাইতে যায় আমরা অন্য বাড়ি থেকে একটা মেয়ে আনবো, সেই মেয়েটার প্রতি যেন আমরা টর্চার না করি, সেই মেয়েটার মনে যেন আমরা কষ্ট না দিই, সেই মেয়েটাকে যেন কোনো কারণে অবহেলিত না হয়, সেই জিনিসটা অবশ্যই ছেলেরা যারা আছেন তারা দেখবেন। যে একটা মেয়েকে তার বাবা মা বিয়ে দেয় ভাত কাপড়ের জন্য না, কিংবা রাত্রের বেলা আপনি অন্ধকারে যায় তার সাথে একটু করলেন, এটার জন্যই শুধু বিয়ে না। সংসার মানে অনেক বড় একটা জিনিস, সংসার মানে অনেক দায়িত্বের একটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ যদি এত ইজি একটা ব্যাপার হইতো, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে তার সাথে ভাই হিসেবে ভাই পাঠাইতো, আরেকটা পুরুষকে পাঠাইতো, বাবা হিসেবে আরেকটা পুরুষকে পাঠাইতো, বন্ধু হিসেবে আরেকটা পুরুষকে পাঠাইতো, কিংবা মা হিসেবে কাউকে পাঠাইতো, বোন হিসেবে কাউকে পাঠাইতো, স্ত্রী হিসেবে আদম হাওয়া আলাইহিস সালামকে পাঠাইতো না। এই সামান্য কথাটাতেই বোঝা উচিত যে আল্লাহ হাজব্যান্ড ওয়াইফকে কতটা গুরুত্বপূর্ণ দিছে এই দুনিয়ার জন্য, দুনিয়া আখেরাত দুই কালে। অতএব বাবা মার প্রতি, ভাই বোনদের প্রতি অন্ধ ভালোবাসা দেখাইতে যায় কোনো বাড়ির মেয়েকে এনে মেন্টাল টর্চারও করবেন না, ওই ধরনের আযাবের মধ্যে দিবেন না। এতে যে কত বড় গুনাহ, কত বড় পাপের কাজ, একটা মানুষকে খুন করার শামিল। তার আত্মাকে খুন করা মানেই তাকে খুন করা। তো এই জিনিসগুলো আল্লাহ সবাইকে বোঝার মতন তৌফিক দান করুক, সহিহ নসিহত দান করুক, সহিহ হেদায়েত দান করুক। তো এই তো আমাদের এই যে চাল কুমড়ার ভাজিটা হয়ে গেছে, এইভাবে আমরা একেবারে ভাজা ভাজা করে নেব। আর এই বাঁশটা যেহেতু একটু শক্ত, বাঁশটা আমি ঢেকে দিচ্ছি। বাঁশটা আমরা এরকম করেই নামায় ফেলব, জাস্ট এরকম হলেই আমরা নামায় ফেলব। অবশ্যই লবণ দেখে নেবেন, লবণ দেখে তারপরে নামাবেন। এটা চুলাটা আমি বন্ধ করে দিলাম। এটাকে আমি এখানে চুলা নিয়ে আসলাম, ওই চুলাটা আমি বন্ধ করে দিব। এই যে দেখেন এমন অবস্থায় আছে, এটা একটু শক্ত শক্ত আছে। তো আমরা জালটাকে একদম কমায় দিয়া আমি এটা রেখে দেব একবারে ওই রকম ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত। এটা যে খুব বেশি তুলতুলা হবে তা না, এটা একটু এই কচকচা টাইপেরই হয়।
খেতে। যেমন আমরা কলার গাছের ভাদালি রান্না করলে যেরকম একটু কচকচা টাইপের হয়, ওই টাইপের একটু এইটা হয়। তো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। তারপরে এটাকে আমি একদম চুলা ডিম করে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এটা এভাবে থাকবো। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আর মাত্র 7-8 মিনিট বাকি আছে। তো এই 7-8 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আমি উজু করে যাবো। আজকে শুক্রবারের দিন, বিকেলবেলা যে আসরের নামাজের পরে দুরুদ পড়ার সময়, দোয়া কলমা পড়ার সময় রান্না করতে এসে এটার টাইম শর্ট হয়ে গেল, পারলাম না এনাফ করতে। তো যাই হোক, যতটুকু হয় ততটুকুই আল্লাহ ভরসা। আমি একটু কিচেনটাও ক্লিন করে নিলাম রান্না করতে করতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে রান্নাটা, এই যে ঠিক 2টা ভাজি এরকম ভাজা ভাজা হবে। এটা আমি চুলায় একদম ডিম করে রেখে দিছি, যেন একবারে ভাজা ভাজা করে আমি নামাই ফেলবো নামাজ পড়ে আসতে আসতে। তো চাল কুমড়ার ভাজিটাও এরকম হয়ে গেছে, দেখেন একদম ভাজা ভাজা। তো এরকম করেই নামাই ফেলবেন। কেউ যদি চান নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাইতে পারেন। আর আমার কথায় যদি কারো মনে কষ্ট পাবেন না, কারোর সাথে যদি মিলে যায় সে জন্য কর্তৃপক্ষ দেয় না। তো আমাদের দেশের 99% মানুষই এরকম, এর জন্য এই কথাগুলি বললাম। তো এটা কাউকে হার্ট করার জন্য বা কাউকে উদ্দেশ্য করে বলা না, জাস্ট কথার কথা বলা। এই কথাগুলি আমরা যদি মেনটেন করে চলতে পারি, ফিউচারের জন্য অনেক ভালো হয়, এই জন্যই বলা। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।